এভরিওয়ান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটাই আমরা কী দেখবো, দশম শ্রেণীর কোষে দেখি 12 গোলক। এর আগের ভিডিওতে আমরা 10 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো করেছি। আজকে আমরা 11 থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তো চলো শুরু করা যাক। 11 থেকে যে অঙ্কটা আছে, 11 দাগের অঙ্কতে কী বলেছে দেখো। 11 দাগের যে অঙ্কটা আছে বলেছে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত? তাহলে তাদের কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কী করবো, ব্যাসের দৈর্ঘ্য বের করবো, ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করবো এবং তাদের বক্রতলের যে ক্ষেত্রফল আছে সেই বক্রতলের ক্ষেত্রফলের সূত্রের সাথে আমরা করবো। তো চলো শুরু করা যাক। তাহলে কী কী দেওয়া আছে, যে দুটি গোলক যেহেতু বলছে, তাহলে প্রথম গোলকের ব্যাস কত দেওয়া আছে? প্রথম গোলকের ব্যাস আছে 21 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 সেমি। ব্যাসার্ধ কত হবে? 21/2 সেমি। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে? অতএব বক্রতলের ক্ষেত্রফল সূত্রকে আমরা জানি 4πr²। 4πr² মানে কত? 21/2 তার স্কোয়ার বর্গ সেমি। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় গোলকের ক্ষেত্রে দেখব। অতএব দ্বিতীয় গোলকের ব্যাস কত দেওয়া আছে? 17.5 সেমি। কত দিয়ে? 17.5 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর সমান কত? 17.5/2 সেমি। তাহলে এবার আমরা কি করব, যে এই ছোট গোলকের এর বক্রতলের ক্ষেত্রফল তাহলে কী হবে এর ক্ষেত্রেও তাই? 4πr² মানে কত? 17.5/2 তার স্কোয়ার। তাহলে আমাদেরকে এবার চেয়েছে কি, এটার অনুপাত বের করতে। তাহলে লিখব এর প্রথম এবং দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল না, প্রথম ও দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে 4π 21/2 তার স্কোয়ার ইজ টু 4π 17.5/2 তার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে থেকে আমরা কী পাবো দেখো, 4π বাদ গেল। তাহলে কী পাচ্ছি? 21/2 গণিত 21/2 ইজ টু 17.5/2 ইন্টু 17.5/2। তাহলে এখানে যদি 2 আমরা বাদ দিয়ে দিই, তাহলে কী পাচ্ছি আমরা? 21 ইন্টু 21 ইজ টু 17.5 ইন্টু 17.5। তাহলে এটা থেকে আমরা কী পাবো? চলো এখানে দেখো। তাহলে আমরা কী পাচ্ছি? 21 গণিত 21 নিচে কত পাচ্ছি? 17.5 গণিত 17.5। তাহলে দশমিক যদি তুলে দিই তাহলে এখানে আমরা কত পাবো? 10 পাবো। এখানে দশমিক তুলে দিলে এখানে আমরা কত পাবো? 10 পাবো। তাহলে 10 এখানে লিখে দিলাম। তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে? 3 5 15, 2 25, 5 5 25। 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 5 দিয়ে কত হচ্ছে? 3 5 15, 5 5 25। 7 দিয়ে যদি কাটি, 3 7 21, 7 দিয়ে 5 7 35, 7 দিয়ে 3 7 21, 5 7 35। তাহলে উপরে আমাদের কি পেলাম, যে 2 দিয়ে 3 দুগুণে 6, 6 3 6 18, 18 দুগুণে 36, 36 আর নিচে 5 5 25। তাহলে অনুপাত কত পেলাম আমরা? 36:25, তার মানে 6:5। এটি ছিল কি প্রথম এবং যে দ্বিতীয় গোলক ছিল, এই যে গোলক দুটি ছিল এই গোলক দুটির আমরা কি পেলাম, যে না তাদের যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমরা কত পেলাম, যে 36:25 বা 6:5। কত পেলাম আমরা? 6:5। এরপরে আমরা 12 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা দেখব। চলো
দেখো এবার কি বলছে, একটি ধাতব গোলকের উপরিতলে এমনভাবে কেটে নেওয়া হলো, মানে কোনো একটা ধাতব গোলক আছে, এটা ধর একটা ধাতব গোলক আছে, এর উপরিতলটাকে কেটে নেওয়া হলো, উপরিতলটাকে কেটে নেওয়া হলো। কি বলছে, উপরিতল কেটে নেওয়া হলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক আছে। তাহলে আগের গোলকের যে বক্রতলের ক্ষেত্রফল ছিল মানে কত, 4πr² ছিল, তার অর্ধেক মানে কত, 2πr² হয়েছে। এবার বলছে কত, কেটে নেওয়া হলো এবং অবশিষ্ট অংশের গোলকের আয়তনের সঙ্গে আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে আমরা কি করব, চলো দেখা যাক। তাহলে লিখো যে মনে করি বড় গোলকের ব্যাসার্ধ 12, মনে করি বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সেমি, ক্যাপিটাল আর অনুপাত দেওয়া আছে যেহেতু, তাহলে ক্যাপিটাল আর একক, আর একক। তাহলে ছোট গোলকের আমরা কত ধরবো, ছোট গোলকের ব্যাসার্ধ কত হবে, স্মল আর একক, দুটো পেলাম। এবার বলছে কি বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4πR², 4πR² বর্গ একক। তাহলে ছোট গোলকের কত হবে, ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, এর অর্ধেক বলেছে, এর অর্ধেক বলেছে যে 4πR², এটা কত হবে 2πR² বর্গ। তাহলে আমরা কি করব, শর্ত অনুসারে এটা 4πR² যদি লিখে হবে শর্ত অনুসারে লিখে দাও, এখানেও লিখতে পারো, আবার শর্ত অনুসারে যদি আমরা করি যে 4πR², এইটা নাকি কি বলছে, কার, এর অর্ধেকের সঙ্গে সমান, ছোট গোলকের ব্যাসার্ধের অর্ধেকের সঙ্গে সমান। তাহলে 4π বাদ গেল, তাহলে R² 2, এটাকে হবে R² সমান সমান কত, R², সরি এখানে একটা ভুল হয়েছে আমাদের, দেখো এখানে কী লিখবো আমরা, 4πR² সমান সমান হাফ বড়টা এর সঙ্গে সমান। তাহলে 4π বাদ গেলে R² সমান সমান কত, 1/2 ক্যাপিটাল R², তাহলে বা 2R² সমান সমান কত, ক্যাপিটাল R²। তাহলে ক্যাপিটাল আর সমান সমান আমরা কী লিখতে পারি, √2 আর লিখতে পারি। এবার বলছে কি যে আর এর মান যেটা আমরা ফেললাম, এবার বড় গোলকের আয়তন কত হবে, তাহলে আর এর বদলে এই যে আর আছে, আর এর যাতে বড় গোলকের আয়তন আমরা কত লিখবো, √2 আর লিখব। এবার লিখো তাহলে বড় গোলকের আয়তন, কী লিখবো আমরা, বড় গোলকের আয়তন লিখো, বড় গোলকের আয়তন সূত্র কি, 4/3 পাই, আর মানে কত এখানে √2, আর মানে কত √2 আর তার কিউব ঘন সেমি। তাহলে এর মান কত পাইলাম আমরা, এদের দুজনে কী চেয়েছে আমাদের লাস্টে, দুজনের অনুপাত চেয়েছে, তাই তো, ঠিক আছে। লিখো ছোট গোলকের আয়তন, কত হবে, 4/3 পাই, আর মানে কত হচ্ছে 4/3 পাই, এখানে হচ্ছে আর এর কিউব, এটা হচ্ছে ঘন একক, আর এর কিউব হচ্ছে ঘন একক। এবার লিখবো আমরা অবশিষ্ট অংশের আয়তন, অবশিষ্ট যেটুকু থাকছে তার আয়তন কবে, এই টোটাল বড়টার থেকে যদি ছোটোটা বাদ দিই, বড়টার আয়তন কত 4/3 পাই আর কিউব, সেটা থেকে যদি আমরা ছোটোটা বাদ দিই তাহলে কী পাবো আমরা, তাই দেখো অবশিষ্ট গোলকের আয়তন কী হবে, 4/3 পাই, আর বলতে এখানে কি বোঝানো হয়েছে, 2√2 আর তার কিউব মাইনাস 4/3 পাই আর কিউব হয়েছে। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করছি তাহলে কী পাবো, দেখো 4/3 পাই যদি কমন নিই আমরা, আর সেই সঙ্গে যদি আর কিউবও কমন নিই আমরা, তাহলে কী পাবো, 2√2 মাইনাস 1, 2√2 মাইনাস 1 পাবো। এবার বলেছে আমাদের এর সঙ্গে কি বলেছে, মূল গোলকের ছোট গোলকের সঙ্গে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট গোলকের, তাহলে লিখো অতএব আয়তনের অনুপাত
আয়তনের অনুপাত আমরা কি লিখব যে 4/3 পাই আর কিউব ইজ টু 4/3 পাই আর কিউব 2√2 - 1। তাহলে এখানে কি হলো আমরা 4/3 পাই বাদ গেল আর কিউব বাদ গেল, তাহলে এখান থেকে আমরা কি পাবো 1:2√2 - 1। এইটা পেলাম আমরা কি যে বড় গোলক আর অবশিষ্ট গোলকের যে আয়তনের অনুপাত ছিল সেই আয়তনের অনুপাত। তাহলে এটি ছিল কি আমাদের 12 দাগের জমি। তাহলে আমরা কী করবো প্রথমে বড় গোলকের ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধ, বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল, ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফল লিখবো আমরা। তারপরে কি করব শর্ত অনুসারে আমরা কী করবো যে ছোট গোলকের যেটা ক্ষেত্রফল ছিল বক্রতলে সেটা কি অর্ধেক অফ বড় গোলকের, তাহলে সেখান থেকে আমরা আর এর মান বের করবো এবং আয়তনের ক্ষেত্রে যে আর এর মানটা আছে সেটা এখানে আমরা বসাবো আমরা। এরপরে দেখো 13 দাগের যে অঙ্কটা আছে সেটা দেখো। দেখো এরপরেরটা দেখো, দেখো এরপর 13 নম্বর অঙ্ক কী বলছে দেখো 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলের 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলকের অংশে ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করে দেখতে বলেছে। তাহলে ভূগোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, কী দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেমি। কত দেওয়া আছে 14 সেমি। তাহলে আমরা কী করবো দেখো, তাহলে লিখো 13 নম্বর অঙ্ক লিখো গোলকের ব্যাসার্ধ আর সমান কত দেওয়া আছে 14 সেমি হয়েছে। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে, অতএব এর বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই আর স্কোয়ার মানে কত 14 স্কোয়ার বর্গ সেমি হয়েছে। এবার কী বলছে দুটো ছিদ্র করে, কটা ছিদ্র করা হয়েছে দুটো ছিদ্র, তাহলে লিখ হবে। তাহলে এখানে সরাসরি করে নিতে পারি আমরা যে 4 পাই 14 স্কোয়ার মানে কত 196 বর্গ সেমি হয়েছে। এবার লেখো ভূগোলকে ছিদ্র দুটির ব্যাসার্ধ, ছিদ্র দুটির ব্যাসার্ধ কত আছে 0.7 সেমি, 0.7 সেমি আছে। তাহলে আমরা কি করব দেখো 0.7 যেহেতু আছে, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে, ছিদ্র দুটি বলেছে তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত লিখবো আমরা 2 × পাই স্কোয়ার, 2 × পাই আর স্কোয়ার মানে কত হবে 0.7 তার স্কোয়ার বর্গ সেমি। তাহলে এটা কত পাবো আমরা 2 পাই 0.79 এই 0.49 বর্গ সেমি। এবার কী করব গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল যেটা আছে সেটা আগের ক্ষেত্রফল থেকে কী করবো বিয়োগ করবো। তাহলে অতএব গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল কত হবে, আগেরটা থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে কি গোলাকার অংশে পেয়ে যাবো আমরা। তাহলে কী লিখবো আমরা 4 পাই × 196 মাইনাস 2 পাই 0.9। তাহলে এখান থেকে যদি 2 পাই কমন নিই আমরা তাহলে কত হচ্ছে 2 × এটা মানে 392 মাইনাস 0.49। তাহলে 2 পাই এটার মান কত হবে তাহলে 391.51 এত পাচ্ছি আমরা। তাহলে এইটাকে যদি আমরা 2 × পাই মানে কত 22/7 × 391.51 তাহলে দশমিক তুললে আমরা কত পাবো 100। তাহলে যদি 7 দিয়ে কাটাকাটি করে হবে 7 দিয়ে যদি দেখি 4 × 7 = 6 × 7 = 5 × 7 = 35, 5 × 7 কত হচ্ছে 35, 4 × 1 = 40 তাই তো 5 × 7 = 35, 6 × 5 = 7 × 9 = 63 হবে। 7 দিয়ে কাটি যদি আমরা 5 × 7 = 35, 4 × 1 = 40, 5 × 7 = 35, 6 × 65 তাহলে 7 × 9 = 63, 2 3 × 7 = 21
তাহলে যদি আমরা এবার গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত দেখো, আলটিমেটের ওপর আমরা পাবো 2460992/100। তাহলে নিচে যেহেতু 100 আছে তাই ক ঘর আগে দশমিক বসবে, যে 2 ঘর আগে দশমিক বসবে। এটা হলো কি বর্গ সেমি। তাহলে এটি ছিল কি আমাদের 13 দাগের যে অঙ্কটি ছিল সেটি ছিল আমাদের এটা। এরপরে আমরা দেখব কি আমাদের যে এই চ্যাপ্টারের লাস্ট যে অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে কি 14 নম্বর দাগের অঙ্ক। এবার আমরা 14 নম্বর দাগের অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো, তো কী বলেছে তাহলে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্যে কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে? দেখো, লিখো বড় লোহার গোলকের ব্যাসার্ধ, লিখো 14 নম্বর অঙ্ক, বড় লোহার গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে? 8 সেমি। কত দেওয়া আছে? 8 সেমি। তাহলে আয়তন কত হবে? আয়তন 4/3 পাই, আর এর কিউব মানে কত? 8 এর কিউব ঘন সেমি হয়েছে। এবার লিখো ছোট লোহার গোলকের ব্যাসার্ধ 1 সেমি। আয়তন কত হচ্ছে? 4/3 পাই 1 এর কিউব ঘন সেমি। তাহলে আমরা এবার মোট নিরেট গোলকের সংখ্যাকে এটাকে এটাতে ভাগ করেছ, তাহলে লিখো মোট নিরেট গোলকের সংখ্যা। তাহলে আমরা কি করব দেখো, এইটাকে এটা দিতে, তার মানে 4/3 পাই 8 এর কিউব বাই 4/3 পাই 1 এর কিউব। তাহলে এটা বাদ গেল, এতটি 8 এর কিউব মানে 8 গণিত 8 গণিত 8, 1 এর কিউব মানে 1 গণিত 1 গণিত 1। তাহলে এতটি সমান 1 দিয়ে কাটলে 8ই থাকছে, তার মানে 8 8 8 গুণ করলে কত পাই আমরা? 512টি। তাই তাহলে আমরা বড় গোলকটি গলিয়ে কয়টি গোলক পাবো? বড় গোলকটি গলিয়ে আমরা যে 512টি গোলক পাবো। তো এই ছিল আমাদের গোলকের চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো ছিল। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি অঙ্কের কোথাও তোমাদের কোনো সমস্যা বলে মনে হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।